গত সপ্তাহে আমি আমার এক পুরনো বন্ধুর সাথে বসে ড্রিঙ্ক করছিলাম। ওর নাম ডেভিড। সে একটা মাঝারি সাইজের লজিস্টিক্স ফার্মের মালিক। আচ্ছা। হ্যাঁ, কাগজে কলমে সে হলো যাকে বলে আস্ত একটা গ্রাইন্ডার। মানে অটোমেটেড সর্টিংয়ের পেছনে সে মিলিয়ন মিলিয়ন ডলার ইনভেস্ট করেছে। তার ওয়্যারহাউসটা যেন হাইটেক এফিসিয়েন্সির একটা নিখুঁত সিম্ফনি। আর গত ৩ বছরে সে একটা শনিবারও ছুটি কাটায়নি। বাপরে, ৩ বছর একটা না? হ্যাঁ, কিন্তু সেদিন বসে থাকার সময় তাকে মোটেও সেলিব্রেট করার মেজাজে মনে হলো না। তাকে দেখে রীতিমতো আতঙ্কিত লাগছিল। সে আমার দিকে ঝুঁকে এসে বলল, এই বছর আমি আমার থ্রুপুট বা উৎপাদন দ্বিগুণ করেছি, অথচ আমি দেউলিয়া হওয়ার এত কাছাকাছি আগে কখনো ছিলাম না। এটা তো একটা বিশাল প্যারাডক্স। মানে উৎপাদন বাড়ছে কিন্তু ব্যবসা ডুবছে। ঠিক তাই। সে বলল, আমরা যন্ত্রগুলোকে যত বেশি পুশ করছি, চারপাশে দেয়ালগুলো যেন তত দ্রুতর মধ্যে চেপে ধরছে। এরপর সে তার ফোন বের করে স্ক্রোল করে আমাকে কিছু হাইপার অপটিমাইজড ওয়ার্কফ্লো চার্ট দেখাতে শুরু করল। রিয়েল টাইম প্রোডাক্টিভিটি হিটম্যাপ। ওইসব ড্যাশবোর্ড আর কি? হ্যাঁ, একটা গ্রাফের চূড়ার দিকে আঙুল দিয়ে সে বলল, এই যে পয়েন্টটা দেখছো, এটা একটা বিশাল জয় হওয়ার কথা। কিন্তু প্রতিবার যখনই আমরা এফিসিয়েন্সি নতুন কোনো রেকর্ড ভাঙি, অন্য কোথাও একটা ফাটল ধরে। হয়তো সাপ্লায়ার ফেল করে, বা সাপ্লাই চেনে জট পেকে যায়, অথবা আমার সবচেয়ে সেরা ম্যানেজার হঠাৎ করে চাকরি ছেড়ে দেয়। মানে তার কাছে এটা একটা আধুনিক নিষ্ঠুর প্রহসনের মতো মনে হচ্ছিল। একদম। তার মনে হচ্ছিল নিজের সেরা কাজের জন্যই তাকে শাস্তি দেওয়া হচ্ছে। ঠিক তখনই আমি তাকে ১৭৩৩ সালের সেই ইয়ার্ন ফেমেন বা সুতার দুর্ভিক্ষ আর রিচার্ড আর্করাইট নামের একজন নাপিতের গল্পটা বললাম। রিচার্ড আর্করাইট হ্যাঁ আধুনিক ফ্যাক্টরি সিস্টেমের অন্যতম জনক। হ্যাঁ, আমি ডেভিডকে বললাম যে তার এই সপ্তাহে ৮০ ঘন্টার হাড় ভাঙা খাটুনি আর হতাশা, এগুলো কোনো আধুনিক বা ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, বরং এটা ২০০ বছরের পুরনো একটা রিপিটিং স্ক্রিপ্ট। যখনই আমি এই কথাটা তুললাম যে তার এই অতি দক্ষতায় হয়তো তাকে গলা টিপে মারছে, তখন তার চেহারার অভিব্যক্তিটাই বদলে গেল। কেমন একটা অস্বস্তিকর কৌতূহল, তাই না? হ্যাঁ, ঠিক তাই। তার চোখের ক্লান্তিটা হঠাৎ করে একটা গভীর কৌতূহলে রূপ নিল। এটা ছিল ঠিক সেই দৃষ্টি যখন কেউ হঠাৎ বুঝতে পারে যে সে কোনো নষ্ট হয়ে যাওয়া জাহাজের পাইলট নয়, বরং সে এমন একটা ট্রেনের যাত্রী যে ট্রেনের লাইন বিছানো হয়েছিল তার পর্দদারও জন্মের আগে। মানে সে বুঝতে পারল যে সে একটা বৃহত্তর সিস্টেমের ফাঁদে আটকে আছে। একদম। ওই মুহূর্তের সেই উপলব্ধি যে ফ্যাক্টরি মডেলকে আমরা এতটা পুজো করি, সেটা হয়তো আমাদের সাফল্যের মতোই আমাদের ব্যর্থতাকেও সমান দ্রুতগতিতে স্কেল করার জন্য ডিজাইন করা হয়েছে। এখান থেকে আসলে আমাদের এই আলোচনার মূল গল্পের শুরু। খুব চমৎকার একটা পয়েন্ট। কেন এই গ্রোথ বা প্রবৃদ্ধিকে অনেক সময় এক ধরনের ডেথ স্পাইরাল বলে মনে হয়? শিল্প বিপ্লব আমাদের যে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, তা কেন শেষ পর্যন্ত প্রতিটি উদ্যোক্তাকে একটা বিশাল যন্ত্রের রিপ্লেসেবল স্ক্রুতে পরিণত করল? ডেভিডের কোম্পানিকে বাঁচাতে আমাদের আরও ডেটা বা হিটম্যাপের প্রয়োজন নেই? না, একেবারেই নেই। আমাদের বুঝতে হবে ১৮০০ শতকের ইংল্যান্ডের কালো ধোঁয়ায় জন্ম নেওয়া সেই ক্যাপিটাল হার্ট বা পুঁজির স্পন্দনকে। আর ডেভিডের এই সংকটটা পুরোপুরি ডিকোড করতে হলে আমাদের এই আধুনিক ডেটা ড্যাশবোর্ড থেকে চোখ সরিয়ে এমন একটা সময়ে যেতে হবে যখন কাজের সাথে মানুষের সম্পর্কটা একেবারে অন্যরকম ছিল। মানে শিল্প বিপ্লবের একদম শুরুর দিকে? হ্যাঁ, ধরুন আমাদের যেতে হবে ১৮২৪ সালের ম্যানচেস্টারে। এলিয়াস থর্ন নামের একজন হ্যান্ডলুম বা হস্তচালিত তাঁত শ্রমিকের কাছে। কারণ ওই সময়টাতেই মানব সত্তাকে প্রথমবারের মতো যন্ত্রের স্কেলে একটা ফ্রিকশন পয়েন্ট বা বাধা হিসাবে দেখা শুরু হয়। এলিয়াস থর্নের জগৎটা কেমন ছিল সেটা একটু ক্লিয়ার করা দরকার মনে হয়। কারণ শিল্প বিপ্লব বললেই তো আমাদের মাথায় সবার আগে বড় বড় কারখানার চিমনি আর কালো ধোঁয়ার ছবি আসে। কিন্তু বাষ্পীয় ইঞ্জিন আসার আগে তো জিনিসটা এমন ছিল না। সে তো মূলত নিজের বসার ঘরে বসেই কাজ করত। ঠিক বলেছেন। এটাকে তখন কটেজ ইন্ডাস্ট্রি বা কুটির শিল্প বলা হতো। এলিয়াসের ঘরে যে হস্তচালিত তাঁতটা ছিল, সেটা কোনো স্বয়ংক্রিয় যন্ত্র ছিল না। এটা ছিল অনেকটা একটা বাদ্যযন্ত্রের মতো। বাদ্যযন্ত্র? হ্যাঁ, মানে তাঁত বোনার একটা নিজস্ব মানবীয় ছন্দ ছিল। মাকুগুলো এপাশ ওপাশ যাওয়ার স্পিড নির্ভর করত এলিয়াসের শারীরিক মুভমেন্টের ওপর। সে গভীর শ্বাস নিলে যন্ত্রের গতি কমে যেত। তার বাচ্চারা যদি পায়ের কাছে খেলতে আসত, সে সহজেই কাজ থামিয়ে তাদের সাথে কথা বলতে পারত। পুরো প্রযুক্তিটা ছিল মানুষের বায়োলজির বা জীববিজ্ঞানের অধীনস্থ। তার মানে একজন কর্মী কখন কাজ করবে, কতটুকু করবে, সেটা স্টিয়ারিং হুইলটা পুরোপুরি তার নিজের হাতেই ছিল। একদম তাই। সেই সময়ে সেন্ট মান্ডে নামে ছুটির একটা ব্যাপক সাংস্কৃতিক রেওয়াজ ছিল।
শ্রমিকরা তাদের নিজেদের সময় নিজেরাই নিয়ন্ত্রণ করত। সেন্ট মানডে ব্যাপারটা কি? প্রতি সোমবার ছুটি? ব্যাপারটা হলো সপ্তাহান্তে কাজ করার পর যদি এলিয়াসের ক্লান্তি লাগত বা তার রোদ পোহাতে ইচ্ছা করত, সে নিজের ইচ্ছায় সোমবার ছুটি নিতে পারত। তারা কঠোর পরিশ্রম করত ঠিকই, কিন্তু তাদের শ্রমের গতি ছিল তাদেরই ইচ্ছার অধীন। কিন্তু এরপরই তো দৃশ্যপটে আসে স্টিম ইঞ্জিন বা বাষ্পীয় ইঞ্জিন। হ্যাঁ, আর এখানেই সব বদলে যায়। এলিয়াসকে তার ওই বসার ঘর ছেড়ে একটা সেন্ট্রালাইজড বাষ্পচালিত মিলে ঢুকতে হয়। আমি যতদূর জানি ওই কারখানার পরিবেশটা মানুষের স্নায়ুতন্ত্রের জন্য একটা বড় ধাক্কা ছিল। সেখানে তো কোনো মানবীয় ছন্দ ছিল না, ছিল শুধু একটা বিশাল কোলাহলপূর্ণ যান্ত্রিক গর্জন। এই পরিবেশটা এলিয়াসকে ভেতর থেকে পাল্টে দিয়েছিল। এখন সে যে তাঁতটির সামনে দাঁড়িয়ে আছে, সেটি আর তার সাথে শ্বাস নেয় না। এটি একটা কেন্দ্রীয় বাষ্পীয় ইঞ্জিন দ্বারা চালিত। এলিয়াসের ক্লান্তি বা তার হাত ফসকে যাওয়ার কোনো তোয়াক্কাই এই ইঞ্জিন করে না। এখানে যন্ত্রই কাজের গতি নির্ধারণ করে। মানে মানুষ হয়ে গেল যন্ত্রের চাকর। ঠিক। এলিয়াস এই মনস্তাত্ত্বিক অবস্থাকে বর্ণনা করেছিল লোহায় পরিণত হওয়া হিসেবে। কাজ করতে করতে কারখানার মেঝের এই ভয়াবহ শব্দ আর গতির মাঝে তার মনে হতো সে ধীরে ধীরে লোহায় পরিণত হচ্ছে। দার্শনিক কার্ল মার্কস কারখানার ভেতরের এই পরিবর্তনটাকে খুব নিখুঁতভাবে বিশ্লেষণ করেছিলেন তার অ্যালিয়েনেশন বা বিচ্ছিন্নতা তত্ত্বের মাধ্যমে। দাঁড়ান, আমি এখানে একটু ইন্টারাপ্ট করতে চাই। এই যে কারখানার মালিকরা বেশি সুতো উৎপাদনের জন্য নতুন ইঞ্জিন আনলো, এতে তো প্রোডাকশন বাড়ল, ওভারঅল সোসাইটিতে তো মানুষ সস্তায় কাপড় পেল। তাহলে এলিয়াসের মূল সমস্যাটা কোথায় ছিল? মার্কস এখানে কি ধরনের বিচ্ছিন্নতার কথা বলছেন? সমস্যাটা ছিল নিয়ন্ত্রণের। মার্কসের তত্ত্বে এই পরিবর্তনের 4টা মূল স্তম্ভ আছে। প্রথমটা হল উৎপাদিত পণ্য থেকে বিচ্ছিন্নতা। মানে সে যেটা বানাচ্ছে সেটা থেকে তার দূরত্ব। হ্যাঁ, আগে এলিয়াস একটা কাপড় বুনলে সেটার মালিক সে নিজেই হতো। সে সেটা নিয়ে গর্ব করতে পারত। কিন্তু কারখানায় সে যে কাপড় বুনছে সেটার মালিক সে নয়, বরং সে যত বেশি কাপড় তৈরি করবে কারখানার মালিক তত বেশি লাভ করবে এবং সেই টাকায় আরও দ্রুত গতির যন্ত্র আনবে। ও, বুঝতে পেরেছি। ওই নতুন যন্ত্র এলিয়াসকেই আরও বেশি খাটতে বাধ্য করবে, অর্থাৎ তার নিজের শ্রমই তার ভবিষ্যতের বিরুদ্ধে অস্ত্রে পরিণত হচ্ছে। একদম ঠিক। তার নিজের কাজটাই তার জন্য গলার ফাঁস হয়ে দাঁড়াচ্ছে। দ্বিতীয়টা হল উৎপাদন প্রক্রিয়া থেকে বিচ্ছিন্নতা। কাজটা আর কোনো ক্রিয়েটিভ আউটলেট বা সৃজনশীলতার প্রকাশ থাকে না। কাজটা হয়ে যায় স্রেফ বেঁচে থাকার জবরদস্তি। আর বাকি দুটো? তৃতীয়টা হল মানুষের নিজস্ব সত্তা বা স্পিসিস বিং থেকে বিচ্ছিন্নতা। মানুষের সহজাত প্রবৃত্তি হল স্বাধীনভাবে চিন্তা করে কিছু সৃষ্টি করা, কিন্তু কারখানায় তাকে বানিয়ে দেওয়া হলো স্রেফ একটা মাংসপেশির এক্সটেনশন বা যন্ত্রের পার্টস। এটা আসলেই মর্মান্তিক। আর শেষটা হল অন্য মানুষদের থেকে বিচ্ছিন্নতা। কারখানায় পাশের মানুষটা আর বন্ধু থাকে না, সে হয়ে যায় প্রতিযোগী। কারণ মালিক দেখছে কে কত দ্রুত কাজ করতে পারে। আমার মনে হয় এখানে একটা অ্যানালজি টানলে বিষয়টা আরও পরিষ্কার হবে। আমি এটাকে দেখি টুল মানে হাতিয়ার আর মেশিনের পার্থক্য হিসেবে। আচ্ছা, সেটা কেমন? ধরুন একটা সাইকেলের কথা। সাইকেল একটা অসাধারণ টুল। একজন আরোহী সাইকেলে উঠে নিজেই ঠিক করে সে কোথায় যাবে, কত জোরে পেডেল ঘোরাবে, কখন ব্রেক করবে। সাইকেল মূলত তার ইচ্ছাকে অ্যাম্প্লিফাই করে বা বাড়িয়ে দেয়। হ্যাঁ, ঠিক। কিন্তু এই যে ফ্যাক্টরি মডেলের কথা আমরা বলছি, এটা সাইকেল নয়, এটা হলো একটা ট্রেডমিল। একবার কেউ ট্রেডমিলে উঠলে স্পিডটা যন্ত্রই কন্ট্রোল করে। কেউ নিজের ইচ্ছায় শান্তিতে থামতে পারবে না, একটু তাল কাটলেই ছিটকে পড়ে আহত হতে হবে। দারুণ একটা অ্যানালজি। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল এই ট্রেডমিল সিস্টেমটা কিন্তু কালের গহ্বরে হারিয়ে যায়নি, বরং আধুনিক যুগে এটা আরও সূক্ষ্মভাবে ফিরে এসেছে। ডেভিডের ওয়্যারহাউসের মতো? হ্যাঁ, এলিয়াসের মাথার উপর যেমন বাষ্পীয় ইঞ্জিনের গর্জন ছিল, আধুনিক যুগে ওয়্যারহাউস কর্মী হেলেনার মাথার উপরে আছে অ্যালগরিদম। হেলেনার উদাহরণটা আধুনিক কর্পোরেট বার্নআউট বোঝার জন্য খুব জরুরি। সে একটা মডার্ন লজিস্টিক সেন্টারে কাজ করে। তার হাতের কবজিতে বাঁধা থাকে একটা স্ক্যানার। আর এই স্ক্যানার তাকে শুধু পথই দেখায় না। একদম না, বরং তাকে ওয়্যারহাউসের কোন ছাড়িতে যেতে হবে, কোন তাক থেকে জিনিস তুলতে হবে, তার জন্য ঠিক কত সেকেন্ড সময় বরাদ্দ সেটা নিখুঁত অ্যালগরিদমে মেপে দেয়। এবং এখানেই আসল টুইস্টটা লুকিয়ে আছে। হেলেনা যদি কোনোদিন খুব এনার্জেটিক থাকে, ধরুন সে নির্ধারিত সময়ের চেয়ে 2 সেকেন্ড আগে বাক্সটা তুলে ফেলল,
সিস্টেম কিন্তু তাকে কোনো বোনাস দেয় না। তাহলে কি করে? সিস্টেম তার প্রতিটা নাড়াচাড়া রিয়েল টাইমে বিশ্লেষণ করে ওই মাইক্রো এফিসিয়েন্সিটা রেকর্ড করে নেয়। পরের দিন থেকে সবার জন্য ওই দ্রুত স্পিডটাকেই বেস লাইন বা কাজের গতির নতুন মাত্রা হিসাবে সেট করে দেয়। মানে হেলেনার নিজের দক্ষতাকেই তার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এখানে হেলেনা স্ক্যানার ব্যবহার করছে না, বরং স্ক্যানারটাই একটা বাক্স সরানোর জন্য হেলেনাকে একটা বায়োলজিক্যাল টুল হিসেবে ব্যবহার করছে। একদম ঠিক ধরেছেন। কিন্তু এই যে বিশাল যান্ত্রিক ট্রেডমিলগুলোর কথা আমরা বলছি, এলিয়াস বা হেলেনাকে কন্ট্রোল করার জন্য এই পুরো গ্লোবাল সিস্টেমটা তৈরি করতে তো প্রচুর ফিন্যান্সিয়াল ব্যাকআপ দরকার। এখান থেকে আমাদের বুঝতে হবে কিভাবে ফিন্যান্স বা অর্থায়ন বাস্তব জগৎ থেকে আলাদা হয়ে একটা বিমূর্ত বা অ্যাবস্ট্র্যাক্ট রূপ নিল। হ্যাঁ, কারণ টাকা ছাড়া তো এত বড় বাষ্পীয় ইঞ্জিন বা গ্লোবাল সাপ্লাই চেইন তৈরি করা সম্ভব নয়। ঠিক। এলিয়াসের সেই কারখানা তৈরি করতে বিপুল পুঁজির দরকার ছিল। আগে মানুষ ব্যবসা করার জন্য পরিবার বা পরিচিতদের কাছ থেকে টাকা ধার নিত, কিন্তু পুরো দেশে রেল লাইনের নেটওয়ার্ক বসাতে হলে তো পরিচিতদের টাকায় কাজ হবে না। ফিন্যান্সের এই বিমূর্ত রূপটা বোঝার জন্য আমাদের যেতে হবে ১৬৯৮ সালের লন্ডনে জোনাথনস কফি হাউসে। টমাস মার্লো নামের একজন ব্যবসায়ীর গল্পটা এখানে খুব প্রাসঙ্গিক। মার্লো ব্যবসা করতেন কাঠ আর উলের মতো একদম ফিজিক্যাল জিনিসপত্র নিয়ে। তার গোদামে কটা কাঠের তক্তা আছে সেটা তিনি হাত দিয়ে ছুঁয়ে গুনতে পারতেন। হ্যাঁ, একদম বাস্তব জিনিস। কিন্তু স্টক মার্কেটের প্রথম যুগে যখন তিনি ঢুকলেন, তখন তার ভেতরে এক ধরনের মাথা ঘোরানো আতঙ্ক বা ভার্টিগো কাজ করতে শুরু করল। তার কারণ হলো তিনি দেখতে পাচ্ছিলেন যে সাউথ সি বাবুলের মতো গুজবের উপর ভিত্তি করে হঠাৎ করেই শূন্য থেকে সম্পদের পাহাড় তৈরি হচ্ছে। এমন সব কোম্পানির শেয়ার কেনাবেচা হচ্ছে যাদের বাস্তবে কোনো জাহাজ বা পণ্যই নেই। হ্যাঁ, অথচ তার নিজের গোদামে পড়ে আছে বাস্তব কাঠ। কাগজের টুকরোর উপর নির্ভর করে তৈরি হওয়া এই সম্পদ বাস্তব জগৎ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন ছিল। এটা তো অনেকটা আজকের দিনে ক্রিপ্টোব্রোদের মতো অবস্থা, তাই না? যারা স্ক্রিনে কিছু ডিজিটাল কয়েন দেখে নিজেদের কোটিপতি ভাবছে, অথচ বাস্তবে হয়তো তাদের নিজস্ব কোনো সম্পদই নেই। হ্যাঁ, একদম ঠিক। কিন্তু ফিন্যান্সের এই বিমূর্তায়নটা একটা ডুয়েল ট্র্যাক বা দ্বিস্তর বিশিষ্ট আর্কিটেকচার তৈরি করেছিল। হ্যাঁ, ডুয়েল ট্র্যাক ফিন্যান্সিয়াল আর্কিটেকচার। এর প্রথম ট্র্যাকটা হলো ব্যাংকিং ব্যবস্থা, স্পেসিফিক্যালি বললে ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং। এই সিস্টেমে সমাজের সাধারণ মানুষ, ধরুন একজন ডাক্তার বা দোকানদার, তারা তাদের জমানো টাকা ব্যাংকে রাখে। ব্যাংক সেই টাকা একত্রিত করে ব্যবসায়ীদের ঋণ দেয়। এটাই অর্থনীতির হার্টবিট বা স্পন্দন, যা প্রতিদিনের খরচ মেটায় এবং একটা স্থিতিশীল চক্র তৈরি করে। ঠিক। আমি এই ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং নিয়ে একটা বড় আপত্তি জানাতে চাই। বলুন। সিস্টেমটা কিভাবে কাজ করে সেটা একটু ভেঙে বলা যাক। ব্যাংকে যদি কেউ ১০০ টাকা জমা রাখে, ব্যাংক তার কাছে হয়তো ১০ টাকা রিজার্ভ হিসেবে রেখে বাকি ৯০ টাকা অন্য কাউকে লোন হিসেবে দিয়ে দেয়। সেই ৯০ টাকা আবার ঘুরে অন্য ব্যাংকে জমা হলে তারা সেখান থেকে ৮১ টাকা আবার লোন দেয়। হ্যাঁ, এভাবে মাল্টিপ্লায়ার এফেক্ট কাজ করে। তো এভাবে তো শূন্য থেকে টাকা তৈরি হচ্ছে। আমার প্রশ্ন হলো, এটা কি আক্ষরিক অর্থে একটা লিগ্যালাইজড পঞ্জি স্কিম নয়? যদি একদিন সব মানুষ একসাথে ব্যাংকে গিয়ে তাদের জমানো টাকা ফেরত চায়, তাহলে তো পুরো সিস্টেম তাসের ঘরের মতো ভেঙে পড়বে। এখানে স্থিতিশীলতা বা হার্টবিট এলো কোথা থেকে? পঞ্জি স্কিমের সাথে এর তুলনাটা খুব স্বাভাবিক একটা প্রতিক্রিয়া। অনেকেই এমনটা ভাবেন। কিন্তু একটা পঞ্জি স্কিম আর ব্যাংকিং ব্যবস্থার মধ্যে মূল পার্থক্য হল প্রাতিষ্ঠানিক আস্থা বা ট্রাস্ট। হ্যাঁ, যতক্ষণ মানুষ বিশ্বাস করে যে তাদের টাকা সুরক্ষিত আছে, ততক্ষণ এই ফ্র্যাকশনাল রিজার্ভ সিস্টেম কাজ করে। এবং এটাই আধুনিক অর্থনীতির প্রধান চালিকা শক্তি। এটা একটা কন্ট্রোলড ইলুশন বলতে পারেন। বিশাল সব ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্টের জন্য যে বিপুল পরিমাণ ফিন্যান্স দরকার, সেটা এই সিস্টেম কৃত্রিমভাবে পুঁজির যোগান বাড়িয়ে পূরণ করে। বুঝতে পেরেছি। কিন্তু ব্যাংকের একটা বড় সীমাবদ্ধতা আছে। তারা ভয়ঙ্কর রকম রক্ষণশীল হয়। মানে তারা গাণিতিক হিসাবের বাইরে কোনো রিস্ক নিতে চায় না। ঠিক। কেউ যদি ১৮৩৫ সালে ব্যাংকে গিয়ে বলতো, আমি পুরো দেশের উপর দিয়ে রেল লাইন বসাবো, তবে এটা ফেল করার 50% চান্স আছে, ব্যাংক তাতে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত। হ্যাঁ, ব্যাংক তো শিওর প্রফিট ছাড়া টাকা দেবে না। আর ঠিক এই কারণেই দ্বিতীয় ট্র্যাকের প্রয়োজন হয়, যেটাকে আমি বলি অ্যাড্রেনালিন শট। মানে ভেঞ্চার ক্যাপিটাল। হ্যাঁ, ভেঞ্চার ক্যাপিটাল বা ঝুঁকিপূর্ণ মূলধন। এর কাজই হল অজানা ভবিষ্যতের জন্য বিশাল ঝুঁকি নেওয়া। অ্যান্ড্রু মেলেন আর অ্যালকোয়া কোম্পানির উদাহরণটা এর ক্লাসিক কেস স্টাডি। একটু খুলে বলুন ব্যাপারটা।
অ্যালুমিনিয়াম তৈরির একটা নতুন টেকনোলজি আবিষ্কার হয়েছিল তখন, যেটা ছিল সোনার চেয়েও দামি। উদ্যোক্তারা অ্যান্ড্রু মেলনের কাছে গিয়েছিলেন মাত্র $20,000 লোনের জন্য। তারা শুধু কিছু সাধারণ ইকুইপমেন্ট কিনতে চেয়েছিলেন। কিন্তু মেলন তো শুধু একজন ব্যাংকার ছিলেন না। না, তিনি ছিলেন একজন ভিশনারি ইনভেস্টর, একজন কিং মেকার। তিনি বুঝতে পেরেছিলেন এই টেকনোলজি ভবিষ্যতে পুরো পৃথিবীর মার্কেট দখল করতে পারে। তিনি $20,000 সাধারণ লোন রিজেক্ট করে দিলেন। তারপর তার বদলে তিনি তাদের $1 মিলিয়ন ভেঞ্চার ক্যাপিটালের অফার দিলেন, কিন্তু শর্ত জুড়ে দিলেন। কোম্পানির 40% ইকুইটি এবং সম্পূর্ণ নিয়ন্ত্রণ তিনি নিজের হাতে নিয়ে নিলেন। তার মানে তিনি শুধু ওই গাড়ির জন্য তেল কিনলেন না, তিনি পুরো স্টিয়ারিং হুইলটাই কিনে নিলেন। একদম। এখন এই ডুয়েল ট্র্যাক সিস্টেমের সাথে যদি আমরা কফির আড্ডার সেই ডেভিডের ওয়্যারহাউসের গল্পটা মেলাই, তাহলে পুরো মেকানিজমটা পরিষ্কার হয়ে যায়। ডেভিডের লজিস্টিক ব্যবসার ধরনটা ছিল লোকাল। তার প্রয়োজন ছিল কেবল একটা স্থিতিশীল হার্টবিট, মানে একটা সাধারণ ব্যাংক লোন, যা তার ডেইলি অপারেশনগুলো মসৃণ রাখবে। কিন্তু সে নিয়ে বসেছে ভেঞ্চার ক্যাপিটালের ওই অ্যাড্রেনালিন শট। হ্যাঁ, আর ওই অ্যাড্রেনালিন শর্ত শরীরের পেশির স্বাস্থ্যের তোয়াক্কা করে না। ইনভেস্টররা ডেভিডের লোকাল ব্যবসার লিমিটেশন বুঝতে চায় না। তারা অনন্তকাল ধরে শুধু জ্যামিতিক হারে প্রবৃদ্ধি বা গ্রোথ দাবি করে। এর ফলে কোম্পানিটা সময়ের আগেই অস্বাভাবিকভাবে ফুলে ফেপে উঠেছে। বাইরে থেকে দেখতে বিশাল সাফল্য মনে হলেও ভেতর থেকে অসীম গতির এই চাপ ডেভিডকে শূন্য করে দিচ্ছে। কিন্তু এই যে অবিরাম প্রবৃদ্ধির চাপ, ট্রেডমিলের স্পিড বাড়িয়ে যাওয়া আর অ্যাড্রেনালিনের ওপর বেঁচে থাকা, এই বিশাল দানবীয় মেশিনটাকে চালানোর জন্য তো জ্বালানি দরকার। পৃথিবীর কোথাও না কোথাও থেকে তো সেই রিসোর্স এক্সট্র্যাক্ট করতে হবে। হ্যাঁ, আর এর চূড়ান্ত রূপটা তো আমরা দেখতে পাই বৈশ্বিক কর্পোরেট নিষ্কাশন বা এক্সট্র্যাকশনের ইতিহাসে। মানে কলোনিয়ালিজমের সময় থেকে যেটা শুরু হয়েছে। একদম। এই নিষ্কাশনের ইতিহাস ঘাটলে দেখা যায় এফিসিয়েন্সি বা দক্ষতার এই লজিককে কিভাবে ঔপনিবেশিক যুগে হত্যাযোগ্য আড়াল করতে ব্যবহার করা হয়েছে। ১৬২১ সালের বান্ডা আইল্যান্ডসের একটা ঘটনা এর পারফেক্ট উদাহরণ। বান্ডা আইল্যান্ডস, সেখানে কি হয়েছিল? সেখানে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সংক্ষেপে ভিওসি, একজন জুনিয়র বুককিপার ছিল। তার নাম পিটার জ্যানজুন। তার স্পেসিফিক কাজটা কি ছিল? তার কাজ ছিল কোম্পানির লেজার বুকে বা হিসাবের খাতায় জায়ফলের এক্সট্র্যাকশন এফিসিয়েন্সি হিসাব করা। শুনতে খুব নিরীহ একটা কাজ মনে হতে পারে, কিন্তু এই নিখুঁত হিসাবের আড়ালে একটা নির্মম বাস্তবতা লুকিয়েছিল। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জায়ফলের একচেটিয়া বাজার দখলের জন্য স্থানীয় আদিবাসীদের পদ্ধতিগতভাবে হত্যা করছিল। মানে সে লিটারালি মানুষের মৃত্যুকে স্প্রেডশিটের সেলে ট্রান্সলেট করছিল। পিটারের মানসিক অবস্থাটা একবার চিন্তা করার মতো। সে তার কাঠের ডেস্কে বসে হিসাব লিখছে। একদিকে জানলা দিয়ে পোড়া গ্রামের শ্বাসরোধী গন্ধ আসছে, আরেকদিকে গুদামে রাখা দামি মশলার মিষ্টি গন্ধ। আর এই দুইয়ের মাঝে বসে সে তার লেজার খাতায় লিখছে প্যাসিফাইড টেরিটরিজ বা শান্তিপূর্ণ অঞ্চল। বাপরে! হ্যাঁ, সে একটা পুরো জনগোষ্ঠী ধ্বংসযজ্ঞকে স্রেফ একটা বিজনেস ম্যাট্রিক্সে কনভার্ট করে ফেলেছিল। এই ডাচ বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিগুলো তো আসলে কোনো সাধারণ কোম্পানি ছিল না। তারা ছিল কর্পোরেট স্যুট পরা এক একটা স্বাধীন রাষ্ট্র। তাদের নিজেদের সেনাবাহিনী ছিল, তারা যুদ্ধ ঘোষণা করতে পারত, নিজেদের মুদ্রাও ছাপাত। রাষ্ট্রের সামরিক শক্তি আর পুঁজিবাদের স্কেলিং লজিক, দুটোকে তারা একসাথে মিশিয়ে ফেলেছিল। ঠিক। কিন্তু আধুনিক যুগে এসেও কি বহুজাতিক কোম্পানিগুলো একই কাজ করছে না? শুধু হয়তো সরাসরি সেনাবাহিনী ব্যবহার করছে না, কিন্তু এক্সট্র্যাকশনের মেকানিজম তো একই রয়ে গেছে। মেকানিজম হুবহু একই। এখন তারা ব্যবহার করে রেগুলেটরি আর্বিট্রাজ। সেটা কেমন? এই মানে হল বহুজাতিক কোম্পানিগুলো এমন সব আইনি ফাঁকফোকর বা ভৌগোলিক সীমানা খুঁজে বের করে যেখানে অর্থ খুব সহজেই প্রবেশ করতে পারে, কিন্তু আইনি বাধ্যবাধকতা বা জবাবদিহিতা প্রবেশ করতে পারে না। তারা এমন দেশগুলো টার্গেট করে যেখানে পরিবেশ আইন শিথিল এবং শ্রম সস্তা। ও, বুঝতে পারছি। রেগুলেটরি আর্বিট্রেজের একটা খুব ভালো উদাহরণ হতে পারে ইউরোপের কোম্পানিগুলোর ডার্টি ডিজেল এক্সপোর্ট। ইউরোপের দেশগুলোতে পরিবেশ আইন খুব কড়া। সেখানে এই বিষাক্ত ডিজেল ব্যবহার করা বেআইনি, কারণ এটা মারাত্মক বায়ু দূষণ করে। কিন্তু কোম্পানিগুলো কি করছে? তারা এই একই বিষাক্ত ডিজেল আফ্রিকার দেশগুলোতে এক্সপোর্ট করছে, স্রেফ লাভের জন্য, কারণ সেখানে এই বিষয়ক কোনো শক্ত আইন নেই।
একদম পারফেক্ট উদাহরণ। অথবা ধরুন ফ্রিপোর্ট ম্যাকমোরানের মতো বিশাল মাইনিং কোম্পানিগুলোর কথা ভাবা যেতে পারে। তারা হয়তো ইউরোপ বা আমেরিকায় তাদের হেডকোয়ার্টারে বসে গ্রিন এনার্জি কথা বলছে, কিন্তু ওয়েস্ট পাপুয়ায় তাদের মাইনিং প্রজেক্ট স্থানীয় পরিবেশ আর আদিবাসীদের পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে। হ্যাঁ, আর এই কারণেই তো আধুনিক যুগে ইএসজি বা এনভায়রনমেন্টাল, সোশ্যাল অ্যান্ড গভর্নেন্স পলিসিগুলো এত আলোচনা এসেছে। ঠিক বলেছেন। কিন্তু ইএসজি পলিসিগুলো কি আসলে কাজ করে, নাকি এগুলো একটা প্যাচ আপ জব? ইএসজি মূলত এই 400 বছর আগের ঔপনিবেশিক কাঠামোর বিরুদ্ধেই একটা জোড়াতালি দেওয়ার চেষ্টা। এর উদ্দেশ্য হল লেজারের কালির পেছনের রক্তের হিসাবটা যেন কেউ মুছে ফেলতে না পারে। কিন্তু অনেক ক্ষেত্রেই এটা নিজেই একটা ফাঁদে পরিণত হয়, যেটাকে আমরা বলতে পারি দ্য পিটার জ্যানজন ট্র্যাপ। হ্যাঁ, জ্যানজন ট্র্যাপ। এটা হলো সেই ফাঁদ যেখানে সুন্দরভাবে সাজানো ডেটা ড্যাশবোর্ড আর গ্রাফিক্স ধ্বংসাত্মক বাস্তবতাকে আড়াল করে রাখে। আমরা কর্পোরেট প্রেজেন্টেশনে সাপ্লাই চেইন অপটিমাইজেশন, কস্ট রিডাকশন স্ট্র্যাটেজি বা কার্বন অফসেটের মতো ভারী ভারী শব্দ শুনি। এক্সিকিউটিভরা স্ক্রিনে সবুজ ঊর্ধ্বমুখী তীর চিহ্ন দেখে নিজেদের জিনিয়াস মনে করেন। অথচ এই ম্যাট্রিক্সগুলোর আড়ালে হয়তো 1000 মাইল দূরে হয়তো কোনো জোরপূর্বক শ্রমের কারখানা চলছে বা একটা আস্ত নদী মরে যাচ্ছে। একদম তাই। ড্যাশবোর্ডের ওই সবুজ তীর চিহ্নটাই আধুনিক যুগের প্যাসিফাইড টেরিটরিজ। এই জ্যানজুন ট্র্যাপটাকে মেরানো একটাই উপায়। আধুনিক নির্বাহীদের বুঝতে হবে যে ক্যাপিটাল বা পুঁজি কেবল স্ক্রিনের ফ্ল্যাকচুয়েট করা কোনো সংখ্যা নয়, এর একটা ফিজিক্যাল ভর আছে। যখন একটা স্প্রেডশিটে এফিসিয়েন্সি 5% বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়, তখন পৃথিবীর অন্য প্রান্তে একটা বাস্তব ইকোসিস্টেম বা মানুষের জীবনের ওপর তার সরাসরি ইম্প্যাক্ট পড়ে। তাহলে এই পুরো ঐতিহাসিক জার্নির পর আমরা যদি আবার ডেভিডের লজিস্টিক্স ওয়্যারহাউসে ফিরে যাই, সমীকরণটা একদম বদলে যায়। ডেভিডের ওই শ্বাসরুদ্ধকর আতঙ্ক, তার রাতুল চোখ আর কফির টেবিলে বসে থাকা ক্লান্তি, এগুলো কোনোভাবেই তার ব্যক্তিগত ম্যানেজমেন্ট স্কিলের অভাব নয়। না, এটা তার কোনো পার্সোনাল ফেলিয়ার নয়। এটা হলো গত 3 শতাব্দী ধরে চলে আসা এই ইন্ডাস্ট্রিয়াল লজিকের একটা সিস্টেমিক প্রেশার। ডেভিড আসলে বুঝতে পারছে না যে সে এমন একটা মেশিন চালাচ্ছে যা তাকে ছাড়াই চলার জন্য ডিজাইন করা হয়েছে। এলিয়াস থর্নের তাঁত থেকে শুরু করে টমাস মার্লোর কফি হাউস এবং পিটার জ্যানজিনের লেজার খাতা সবকিছু একই ট্র্যাকে চলছে। ফ্যাক্টরি মডেল আজ তার চূড়ান্ত সীমায় পৌঁছেছে। কারণ এই আর্কিটেকচারটা তৈরি হয়েছিল মানবিকতাকে একটা ফ্রিকশন বা বাধা হিসেবে দেখে তাকে সিস্টেম থেকে মাইনাস করে স্কেল বাড়ানোর জন্য। একে সমাধান করার উপায় যন্ত্রের স্পিড আরও বাড়ানো নয়। ডেভিড যদি সপ্তাহে 80 ঘন্টার জায়গায় 100 ঘন্টাও কাজ করে, তবুও এই দেওয়ালগুলো তাকে চাপতে থাকবে। তাহলে উপায় কি? পুরো কমার্শিয়াল ব্লুপ্রিন্ট বা কাঠামোকে এমনভাবে নতুন করে লিখতে হবে যাতে স্কেলিংয়ের এই আর্কিটেকচার মানবতাকে মুছে ফেলার বদলে প্রথমবারের মতো মানবতার সেবায় কাজ করে। তার এই পুরো গভীর বিশ্লেষণ শেষে একটা বিষয় আমাদের গভীরভাবে ভাবায়। বাষ্পীয় ইঞ্জিন একসময় আমাদের শারীরিক সীমাবদ্ধতাকে এই সিস্টেমের একটা বাধা হিসেবে দেখেছিল। এরপর ভেঞ্চার ক্যাপিটাল আমাদের সময় এবং ধৈর্যকে বাধা হিসেবে দেখল। আর এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে এসে মনে হচ্ছে এই সিস্টেম হয়তো মানুষের চিন্তাশক্তি বা কগনিশনকেই চূড়ান্ত ফ্রিকশন পয়েন্ট হিসেবে দেখতে শুরু করেছে। অত্যন্ত শক্তিশালী একটা কথা। চূড়ান্ত স্কেলিং হয়তো শুধু আমাদের পেশি বা সময় চায় না, এটি হয়তো আমাদের মনস্তত্ত্বকেই পুরো প্রক্রিয়া থেকে বাইপাস করে দিতে চায়। আমরা হয়তো সেই চূড়ান্ত এক্সট্র্যাকশন বা নিষ্কাশনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি, যেখানে মানুষের চিন্তাধারাই হলো সেই শেষ বাধা যা এই সিস্টেম চিরতরে মুছে ফেলতে চাইছে।